জয় জগন্নাথ। গুটি গুটি পায়ে একেনবাবু এবার এসে পৌঁছেছে পুরীতে। পুরীতে সিরিয়াল কিলিং এর পর্দাফাশ করতে নতুন রূপে একেনবাবু। হ্যালো গাইস, আমি ডলি। আমার চ্যানেল ফিল্ম সারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই বুঝেই ফেলেছো আমি পুরোপুরি একেন সিরিজটিকে এক্সপ্লেন করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে একেন বাবুর প্রতিটি শো এর প্লেলিস্ট দেওয়া রয়েছে, তোমরা চাইলে আই বাটনে চেক করে নিতে পারো। কথাকলি ডান্স পারফরমেন্স দিয়ে একেন বাবু সিজন 8 এর প্রথম সিনটি শুরু করা হয়েছে। এখানে নৃত্যশিল্পী হলো পারমিতা। সেখানে উপস্থিত ছিল পারমিতার হাজবেন্ড অভিক আর তার মামা রজত মিত্র। পারফরমেন্স শেষ করে পারমিতা তার গ্রিন রুমে এসে দেখলো সেখানে আয়নায় কেউ লিখে রেখে গেছে, তুমি মরবে পারমিতা। রজত মামা পারমিতার সবকিছুই দেখাশোনা করত। এখন অভিক তাকে ছাড়িয়ে দিয়ে নিজের সমস্তটার দায়িত্ব নিয়ে নিয়েছে। পারমিতার লেখাটা দেখে বলল, এখানেও চলে এসেছ। এবার একেন বাবুর বিরাট ফ্যান অজয় মহান্তি তাকে পুরীতে ইনভাইট করার জন্য একেন বাবু আর বাপ্পাদিত্য মানে বাপি বাবু দুজনেই পুরীতে উপস্থিত। অজয় মহান্তির বিরাট হোটেল আছে সি বিচের সামনে, সেখানে একেন বাবুদের থাকার ব্যবস্থা করা হয়েছে। একেনবাবু যথারীতি একটি উড়িয়া ভাষার বই কিনে উল্টো পাল্টা উড়িয়া ভাষা যেখানে সেখানে আওড়াচ্ছে, আর বাপিবাবু সেগুলোকে ঠিক করে যাচ্ছে। আর ভুলভাল প্রবাদ বাক্যগুলো তো আছেই। বাপিবাবু হেসে বলল, এগুলো আপনি প্রমথকেই বলবেন, ওর ভালো লাগবে। প্রমথর কেরালা ইউনিভার্সিটিতে পেপার সাবমিশন আছে, ওটা হয়ে গেলেই সে এখানে আসবে। অভিক আর পারমিতা গেল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নয়ন পটবর্ধনের কাছে। অফিসার জিজ্ঞেস করলো, কতদিন ধরে হুমকি কলগুলো আসছে? গলাটা কি ছেলের না মেয়ের? পারমিতা কাউকে সন্দেহ হয় কিনা। পারমিতা জানালো, একজন মহিলা কণ্ঠ লাস্ট 15 দিন ধরে রাত্রি 1:30-2টোর সময় এই হুমকি কলগুলো করছে। আর পারমিতা কাকেই বা সন্দেহ করবে? ওর চেনা জানা বলতে তো শুধুমাত্র ওর ছাত্রীরা আর ওর ছোটবেলার বন্ধু অনুরাধা আর তার হাজবেন্ড ভাস্কর। দুটো ফোন নাম্বার দেখিয়ে অভিক বলল, উপরের নাম্বার থেকে 2বার আর নিচের নাম্বার থেকে 3বার ফোনগুলো এসেছে। এরপর অভিক তার মোবাইলে কালকে আয়নার লেখাটা দেখালো অফিসারকে। অফিসার বলল, লেখাটা বাংলায়। ফোন করেছিল যে সেও বাংলায় কথা বলছিল, এর মানে লোকটি বাঙালি। পারমিতাকে ডান্সের যে শিডিউল রয়েছে সেটা অফিসার তাকে জানাতে বলল, একটা পুলিশ প্রোটেকশন করে দেবার জন্য। একেনবাবু সেই অজয় মহান্তি বাবুর হোটেলে গিয়ে উঠল। সামনে বে অফ বেঙ্গল, দুর্দান্ত দৃশ্য। এবার একেনবাবুর সি বিচে গিয়ে দেখা হলো তার খোকা মামার সাথে। জানতে পারলো খোকার মামার অনেক দিনের বন্ধু এই অজয় মহান্তি। খোকা মামা পুরীতে এসে একা একা বোর হচ্ছিলেন, তাই অজয় মহান্তিকে একেনবাবুর কেসের কথাগুলো বলে এখানে টেনে এনেছেন। এছাড়াও অবশ্য আরো একটা কারণও আছে। পারমিতার মামা রজত মিত্র খোকা মামার খুবই পরিচিত, আর পারমিতার হুমকি কলের কথা উনি রজত মামার কাছ থেকেই শুনেছেন। তাই ওনার ইচ্ছে যে এই কেসটা একেনবাবুকে দিয়ে সলভ করিয়ে নিতে। সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়ে পুরীর বিখ্যাত ছেনাপোড়া খেতে খেতে খোকা মামা রজতবাবুকে ফোন করে জানালো যে তারা কাল ভুবনেশ্বরে যাচ্ছে। তার পুলিশ ভাগ্নে চলে এসেছে, আর চিন্তার কোনো বিষয় নেই। একটা মূর্তির কাঠামো বাড়িতে পড়ে থাকতে দেখে বাপিবাবু বলল, সমুদ্র কিছুই নেয় না, সব ফেরত দিয়ে দেয়। এদিন সন্ধ্যায় পারমিতার বান্ধবী অনুরাধার একটা ডান্স পারফরমেন্স করতে গিয়ে স্টেজেই হঠাৎ করে শ্বাসকষ্ট হয় এবং তৎক্ষণাৎ সেখানেই মারা যায়। ডান্স দেখতে সেখানে উপস্থিত ছিল ওর বর ভাস্কর, পারমিতা এবং তার হাজবেন্ড অভিক। পরদিন ভুবনেশ্বরে একেনবাবু রজত মামার সাথে কথা বলে পারমিতার হুমকি ফোন এবং তার সাথে জানতে পারলো যে পারমিতা রোজ স্লিপিং পিল খায়, আর ঘুমোতে যাবার সময়ই ফোন কলগুলো আসে। সেই সময় রজত মামার মোবাইলে অফিসার নয়ন পটবর্ধনের ফোন এলো, এটা জানাতে যে অনুরাধা মারা গিয়েছে। রজত বাবু অফিসার পটবর্ধনকে একেনবাবুর কথা জানালে অফিসার বলল যে একেন্দ্র সেন এখানে। অফিসার রজত মামাকে বলল যে একেনবাবু তার বন্ধু, ফোনটা ওকে একবার দিতে। একেনবাবু ফোনটা ধরলে অফিসার পটবর্ধন বলল যে রজত মামার ভাগ্নির বন্ধু অনুরাধা, রঘুরাজপুরে তার কাল মৃত্যু হয়ে গেল, তুমি একবার অফিসে এসো, কথা হবে। রজত মামার ভাগ্নি পারমিতার বন্ধুর মৃত্যু হয়ে গেল শুনে একেনবাবু অফিসার পটবর্ধনের সাথে দেখা করতে যাবে ঠিক করল। পুরীর জগন্নাথ মন্দির দর্শনের পর একেনবাবু বাপিবাবুকে বলল, একবার রঘুনাথপুরে যেতে হবে, কথাকলি ডান্স পারফরমেন্সটাও দেখা হয়ে যাবে। সেই সময় সেখানে এলো অফিসার পটবর্ধন।
বললো, তুমি কি রজতবাবুর কেসটা নিচ্ছ? তাহলে আমার সাথে একবার চলো অনুরাধার বাড়ি, কারণ এই অনুরাধাই পারমিতাকে থ্রেট কলগুলো দিচ্ছিল। আমার ধারণা আয়নার লেখাটাও অনুরাধারই। এবার ওরা অনুরাধার বাড়ি গেল, আর অনুরাধার পর ভাস্করের সাথে কথা বলে জানতে পারলো পারমিতা অনুরাধা যেমন ছোটবেলার বন্ধু ছিল, তেমনি একই গুরুর কাছে ওরা নাচও শিখত। সেদিন পারমিতা অভিক আর রজত মামাকে নিয়ে এসেছিল অনুরাধা নাচ দেখাতে। এরপর হঠাৎ অনুরাধা মারা গেল। ভাস্কর আরো জানালো যে পরশু রঘুরাজপুরে ডান্সটার জন্য অনুরাধা রোজ গুরুজির একাডেমিতে যাতায়াত করত। গুরুজির নাম রঘুচরণ মহান্তি। ভাস্কর জিজ্ঞেস করলো, অনুরাধা কি খুন হয়েছে? অফিসার পটবর্ধন বলল, ওর শরীরে বিষ পাওয়া গেছে, এমডিআই, মিথাইলিন ডাইফিনাইল ডাই আইসোসায়ানাইড, যেটি শরীরে গিয়ে রেসপিরেটরি ফেলিয়ার ঘটিয়েছে। নাচের আগে ও কফি খেয়েছিল। এখন কফিতে বিষ ছিল কিনা সেটা ফরেনসিক বল। ভাস্কর বলল, আমি তো নিজেই ওকে কফি দিয়েছিলাম, আর আমিও তো ওখান থেকে 1 কাপ কফি খেয়েছিলাম। তাহলে কি আপনারা আমাকে সন্দেহ করছেন? বাবু বলল, সন্দেহ আমাদের সবাইকেই করতে হয়। যাবার সময় বাপি বাবু বলল যে ভাস্কর বোধহয় জানেই না যে অনুরাধাই পারমিতাকে থ্রেট কলগুলো দিচ্ছিল, অথবা ওর ফোন থেকে অন্য কেউ দিতে পারে কলগুলো। বাবু বলল, পারমিতা কি জানতে পেরে গিয়েছিল যে অনুরাধাই হুমকিগুলো দিত? আর সেটা যদি হয় তাহলে বলবো যে পারমিতার কিছু একটা কাণ্ড কারখানা আছে। সেই সময় খোকা মামা ফোন করে জানালেন যে পারমিতা আর রজত মামা কোনারকে এসেছে, সাথে অভিকও রয়েছে। উনি লোকেশনটা পাঠিয়ে দিচ্ছেন, একেন বাবু যেন সেখানে চলে যায়। কোনারকে যাবার সময় রজত বাবুর কাছ থেকে একেন বাবু জানতে পারলো যে ডান্সার হিসেবে পারমিতার ফেম হয়েছে গত 2 বছর। ওর ছোটবেলাটা খুবই স্যাড। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ওর বাবা মা আর এক বোন সোমলতা মারা যায়। শুধুমাত্র পারমিতাই বেঁচে গিয়েছিল। পুরীর একটু আগে সাক্ষী গোপাল বলে একটা জায়গা আছে, সেখানেই ঘটনাটা ঘটেছিল। তখন পারমিতার বয়স ছিল 15 বছর। রজতবাবু তখন সাউথ ইন্ডিয়াতে পড়াতে শুরু করেছিল। খবর পেয়ে ছুটে এসেছিল এখানে। তারপর থেকেই পারমিতার সমস্ত দায়িত্ব রজতবাবু। তখনই সেখানে প্রমথবাবুর গাড়িতে এসে থামলো এবং লাগেজ নিয়ে প্রমথবাবু রজতবাবুর গাড়িতে উঠে বসলো। ওনারকে একেনবাবুর সাথে দেখা হলো পারমিতার। সে বলল, অনু তাকে কেন, কি কারণে হুমকি দিচ্ছিল সে কিছুই বুঝতে পারছে না। কতদিনের বন্ধু অনুরাধা, কত উপকার করেছে পারমিতার। একেনবাবু জিজ্ঞেস করলো, অনুরাধা যে আপনাদের গুরু রঘুচরণ মহান্তির বাবুর কাছে কথাকলি ডান্সের ব্যাপারে জিজ্ঞেস করতে প্রতিদিনই যাচ্ছিল, এটা কি আপনি জানতেন? পারমিতা বলল, এখন গুরুদেবের কাছে যাওয়ার তো কোনো রকম কারণ ছিল না। সেদিন অনু পারমিতাকে ওর নাচ দেখতে যাওয়ার জন্য ইনভাইট করেছিল। পারমিতার চোখের সামনে ছটফট করতে করতে মারা গিয়েছিল অনু। পারমিতা কাকেই বা সন্দেহ করবে এই ব্যাপারে? একেনবাবু জিজ্ঞেস করলো, শোয়ের আগে অনুর সাথে পারমিতার দেখা হয়েছিল কিনা। পারমিতা বলল, হ্যাঁ, সে একবার ব্যাক স্টেজে গিয়েছিল অনুর সাথে দেখা করতে। প্রমথ জিজ্ঞেস করলো, অনুরাধা ছাড়া আর কেউ কি আপনাকে হুমকি দিতে পারে? পারমিতা জানে না বলল। পারমিতা কাশছিল, কারণ ওর ধুলোবালিতে অ্যালার্জি আছে। একেনবাবু জিজ্ঞেস করলো, গুরুজির সাথে একবার কথা বলা যাবে? অভিকের কাছ থেকে গুরুজির সেক্রেটারি ত্রিনার ফোন নাম্বারটা নিল বাপিবাবু। এবার একেনবাবু রজতবাবুর থেকে জানলো যে সাউথ ইন্ডিয়ায় রজতবাবু কেমিস্ট্রি পড়াতেন। একেনবাবু বাপি আর প্রমথকে বলল যে ভাস্কর নিশ্চয়ই কফিতে বিষ দেয়নি, তাহলে ও বলতো না যে ও নিজেই কফিটা এনে দিয়েছে। আর গুরুজির ওখানে যদি অনুরাধা না যায়, তাহলে ভাস্কর কেন বলল যে ও গিয়েছিল? ভাস্কর কি সত্যিটা জানতো না, নাকি ভাস্কর মিথ্যা কথা বলল? আর অনুরাধাকে মেরে ভাস্কর বাবু কি বা লাভ হতে পারে? এইসবের মধ্যে আরো কেউ আছে বলে মনে হচ্ছে একেনবাবু, কিন্তু সেটা কে? রজতবাবু 15 বছর বয়সে সে ভাগ্নের দায়িত্ব নিয়েছে। এদিকে তার জীবনের কোন একটা গোপন সত্যি সে জানে না। সে কেমিস্ট্রির প্রফেসর, অথচ এমডিআই কি সেটা জানে না। তাহলে কি পারমিতা রজত মামার সাহায্য নিয়ে অনুরাধাকে সরিয়ে দিল? একেনবাবু গুরুজির অ্যাসিস্ট্যান্ট ত্রিনাকে ফোন করলো। বলল, অনুরাধা মারা গেছে, এই ব্যাপারে আপনি আমাকে একটু সাহায্য করুন। আমি এই কেসটা তদন্ত করছি। পুলিশ অফিসার নয়ন পটবর্ধন আমার বন্ধু। গুরুজি ডান্স একাডেমিতে গিয়ে একেনবাবু ত্রিনার কাছে জানলো যে গুরুজি এখন একাডেমিতে নেই। উনি উদয়গিরি গিয়েছেন। ওখানে একটা ওপেন স্পেস ডান্স ওয়ার্কশপ হবে বাচ্চাদের জন্য, সেই জায়গাটা দেখতে। একেনবাবু রিনাকে জিজ্ঞেস করলো যে অনুরাধা নাচ তোলার জন্য কি এখানে এসেছিল? রিনা বলল, না, ঠিক নাচ তোলার জন্য নয়।
গুরুজির সাথে কোনো বিষয় নিয়ে কথা বলতে এসেছিল বিকেল 4টের সময়। বাবু বলল, ওনাদের মধ্যে কি কথা হয়েছিল আপনি কি শুনেছেন? টিনা বলল, সেদিন অনুরাধা গুরুজিকে বলছিল, আপনি এখনো ওকে বাঁচানোর চেষ্টা করবেন গুরুজি। আপনার বিশ্বাস হচ্ছে না? গুরুজি বলেছিলেন, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? অনুরাধা বলেছিল, না, প্রমাণ নেই। অনুরাধা আরো বলেছিল, আপনি আগেও তো শুনেছেন সত্যিটা, সবই তো জানেন। ওর তো জেলে থাকা উচিত, আর আপনি ওকে প্রশ্রয় দিচ্ছেন। বাবু বলল, পারমিতা কি তাহলে কোনো অন্যায় করেছিল? আর গুরুজি সেটা আগেই কারো থেকে শুনে নিয়েছিলেন? সেটা কে হতে পারে? টিনা বলল, এর থেকে বেশি কিছুই আমি জানি না। আপনারা কাল আসুন, গুরুজি হয়তো জেনেও থাকতে পারেন। বাপি বলল যে পারমিতার কোনো ক্রাইমের কথা কি জেনে গিয়েছিল অনুরাধা? উনি তাকে থ্রেট করলো, ওকে প্রেসার দিল সত্যিটা যাতে সামনে আসে। বাবু বলল, এই সত্যিটা এখন একমাত্র জানেন হচ্ছে গুরুজি। পারমিতার এই ক্রাইমটা কতটা গুরুতর সেটা আমাকে জানতে হবে। গুরুজি কে মেরেছেন অনুরাধাকে? কেননা পারমিতার এই রহস্যের সাথে যদি গুরুজি ইনভলভ থাকে, তাহলে তিনিও তো একজন সাসপেক্ট। দিকে উদয়গিরিতে দেখা গেল যে গুরুজিকে উঁচু জায়গা থেকে ধাক্কা দিয়ে কেউ নিচে ফেলে দিয়েছে। রক্তাক্ত মৃত অবস্থায় গুরুজি নিচে পড়ে রয়েছেন। থানায় গেল বাবু। নয়ন পটবর্ধন বলল, গুরুজি আর অনুরাধার ঝগড়ার কথাটা পুলিশ আগেই জেনেছিল, তিনাই পুলিশকে বলেছিল। এখন গুরুজি মারা যাবার পর তো দেখা যাচ্ছে যে অন্য কেউ অপরাধটা করেছে। পারমিতার কোনো একটা গোপন খবর গুরুজি জানতো, অনুরাধাও জানতো, কিন্তু সেটা কি? এরপর দুজনে মারাও গেল। পারমিতাকে বারবার জিজ্ঞেস করেও তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। প্রথমে ভেবেছিল গুরুজিকে এমডিআই দেওয়া হয়েছে, কিন্তু তারপর পোস্টমর্টেম রিপোর্ট দেখে জানতে পারা গেছে যে সেসব কিছু না। স্কেলেটন ড্যামেজ, ইন্টারনাল অর্গানগুলো সব ছিঁড়ে পড়ে গিয়েছিল গুরুজির। বাবু পুলিশকে পারমিতার, ওর হাজবেন্ড অভিকের আর মামা রজত বাবুর ফোন লোকেশনগুলো একটু চেক করতে বলল। কাল রঘুনাথপুরে পারমিতার সাথে কথা বলার ব্যবস্থা করে দিতেও বলল বাবু। হোটেলে ফিরে এলে বাবু দেখলো সেখানে খোকা মামার সাথে কথা বলছে রজত মামা। রজত বাবু বলল, প্রথমে অনুরাধা, তারপর গুরুজি। এখন তো আমার পারমিতাকে নিয়েই চিন্তা হচ্ছে। বাবু রজত মামাকে বলল, পারমিতার লাইফে কি এমন আছে যেটা অনুরাধা জেনে ফেললে পারমিতার অসুবিধা হবে? রজত বাবু বলল, পারমিতা বড় হয়েছে, ওর নিজের একটা জীবন আছে, এখানে যদি কিছু ঘটেও থাকে তাহলেও সেটা তার পক্ষে জানা সম্ভব নয়। আরেকটা কথা, এই ভাস্কর কিন্তু প্রথমে পারমিতাকেই পছন্দ করত। এই কারণে তাদের মধ্যে অনুরাধা এসে পড়ে। এরপর ওদের দুজনের বিয়ে হয়। ওদিকে ত্রিনা পারমিতাকে ফোন করে জানতে চাইলো যে অনুরাধা ওর ব্যাপারে কি জানতো, যেটা সেদিন গুরুজিকে বলতে এসেছিল। পারমিতা বলল, ও কিছুই জানে না, কিচ্ছু বুঝতে পারছে না। ত্রিনা পারমিতাকে সাবধানে থাকতে বলল। এবার খুনি না পারমিতাকেই টার্গেট করে। ফোন রাখলে অভিক এলো ঘরে। জিজ্ঞেস করলো, ত্রিনা কিছু জানতে পেরেছে? পারমিতা বলল, না। অভিক বলল, রজত মামা কি খুনি হতে পারে? কেননা রজত মামাকে সবকিছু থেকে বের করে দেওয়ার পর উনি খুব অদ্ভুত ব্যবহার করছেন। পারমিতা বলল, তাতে রজত মামার কি লাভ? অভিক বলল, হয়তো তোমাকে ফাঁসাতে চাইছে, আর নয়তো মেন টার্গেট ওরা ছিলই না, মেন টার্গেট তুমি। অফিসার নয়ন পটবর্ধন বাবুকে ফোন করে জানালো যে পারমিতার ফোন লোকেশন এসে গেছে। গুরুজির যেখানে ডেথ হয়েছিল সেই এক্সাক্ট লোকেশনে পারমিতার ফোন ছিল। বাবু বলল, তাহলে তো পারমিতাকে অবশ্যই অ্যারেস্ট করতে হয়। এরপর বাবু আবার ত্রিনাকে ফোন করে বলল যে সেদিন আপনি আমাকে সবটা জানাননি, আজকে বাকিটুকু বলে ফেলুন তো। অনুরাধা আর গুরুজি ছাড়াও পারমিতার সত্যিটা আর কে জানত? বাবু পুরীর লোকাল মার্কেটটা ঘুরতে ঘুরতে এটা সেটা দেখছিল। সেখানে এলো ভাস্কর। অবশ্য বাবুই তাকে ডেকে পাঠিয়েছিল। ভাস্করকে বাবু জিজ্ঞেস করলো, অনুরাধা আর পারমিতার মধ্যে লাস্ট কবে দেখা হয়েছিল? ভাস্কর বলল, যেদিন অনুরাধা মারা যায় সেদিন সকালেই পারমিতা ওদের বাড়ি এসেছিল। সেদিন ওদের দুজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হচ্ছিল। অনু বলছিল, সেদিন তুই কি করেছিলিস আমার কাছে কনভিন্স কর, আমি সবটা জেনেই তোকে বলছি। যে বলেছে সে নিজে সাক্ষী। আর পারমিতা বলছিল, তুই কি সব যা তা বলছিস, এরকম কিছুই নেই, আর যে তোকে বলেছে সে তো মিথ্যাও বলতে পারে। পারমিতা আরো বলছিল, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমি রঘুনাথপুরে তো নাচের শো হয়ে গেলে ওকে ওখানে ডাকি, তারপর ও সামনাসামনি এলে কথা বলে নেওয়া যাবে। এটা বলেই ভাস্কর সেখান থেকে চলে গেল।
বাবু বাপি আর প্রমথকে বলল, অনুরাধার পেটে বিষ পাওয়া গেছে, কিন্তু কফিতে বিষ ছিল না। তার মানে অনুরাধা যে লিপ বাম ব্যবহার করত, বিষ সেটাতে ছিল। আর সে ঠিক আগে অনুর সাথে পারমিতা দেখা করতে গিয়েছিল। তার মানে পারমিতাই কি মারলো অনুরাধাকে? আজ পারমিতার কথাকলি ডান্স পারফরমেন্স আছে। সে যে বাটি থেকে রং নিয়ে পারমিতা নিজের গালে লাগালো আর পারফর্ম করলো, সেটা দেখতে গিয়েছিল বাবু, বাপি আর প্রমথ। শো শেষ হলে পারমিতার ঘরে গেল বাবু। পারমিতা তখন বাথরুমে মেকআপ তুলছিল। অভিকের সাথে কথা বলতে বলতে পারমিতা এসে পড়ল। আজ পারমিতার খুবই কাশি হচ্ছিল, কথাই বলতে পারছিল না। বাবু পারমিতাকে বলল, এই মেকআপ কি করে তোলেন? পারমিতা বলল, গরম জল দিয়ে তুলতে হয়। বাবু আবার পারমিতাকে জিজ্ঞেস করলো যে আপনি চা খাবেন না? পারমিতা বলল, রজত মামা নিয়ে এসছে, আমি গ্রিন টি খাবো। কথা বলতে অসুবিধা হওয়ায় অভিককে ইনহেলারটাও আনতে বলল পারমিতা। চাটাও নিয়ে এলো রজত মামা। ইনহেলার নিয়ে কথা বলতে শুরু করলো, কিন্তু কাশি থামছিলই না। বাবু বলল, দেখুন আমার কাছে আর কিচ্ছু লুকোবেন না, আমি পুরো ঘটনাটাই জানি। আপনার আর অনুরাধার মধ্যে কোনো একটা ঝামেলা চলছিল, তারপর অনুরাধা আপনাকে হুমকি দেন, তারপরেই অনুরাধা মারা যান। আমার ডাউট অনুরাধা আপনাকে ব্ল্যাকমেল করছিল, কিন্তু কেন? এত কাশছিল পারমিতা যে কথাই বলতে পারছিল না। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়ে ছটফট করতে করতে বাবুর সামনেই মারা গেল পারমিতা। পরদিন সকালে পারমিতার বাড়িতে পুলিশ এলো। বাবু রজত বাবুকে জিজ্ঞেস করলো, পারমিতার বাবার কি বিজনেস ছিল না সার্ভিস? রজত মামা বলল, বিজনেস। এসব সামলাতেই তাকে ব্যবসায় ঢুকতে হয়েছিল। পারমিতা তখন ছোট। পারমিতা বড় হয়ে নাচের দিকে গেলে রজত বাবু তার ম্যানেজার হিসেবে শোগুলো সব অ্যারেঞ্জ করত। তারপর অভিক ফিরে আসে, ওদের বিয়ে হয়। রজত বাবু চলে গেলে বাবু অভিকের সাথে কথা বললো যে এটাও এমডিআই মনে হচ্ছে। অভিক বলল, কাল রজত মামা গ্রিন টি দিয়েছিল। বাবু বলল, কাল রাত্রে কে কি করেছে কিছুই আমার চোখ এড়ায়নি। আমার একটা কম্পিউটার মেমোরি আছে। বাবু অভিককে জিজ্ঞেস করলো যে কাল শেষ হবার পর কি কি ঘটলো। অভিক জানালো যে পারমিতার গ্রিন রুমে গিয়ে ও মেকআপের সব সরঞ্জাম গুছিয়ে অভিক আর পারমিতাকে নিয়ে বাড়ি চলে যায়। রজত মামাও ওদের গাড়িতেই ছিল। বাবু কাউকে পুরী ছেড়ে যেতে বারণ করলো। বাবু পারমিতার মেকআপ সরঞ্জামগুলো দেখলো আর অভিককে জিজ্ঞেস করলো, এই বাটিগুলো কোথায়, এখান থেকে পারমিতার রংটা মাখছিল? অভিক বলল, সেগুলো তো দেখেনি। বাবু পারমিতার ওয়াশরুমে গেল এবং পারমিতার মেকআপ তোলার ঘটনাটা ইমাজিন করলো। বাবু দেখলো এক্সস্টটা তখনও চলছে আর ওয়াশরুমের জানলাটাও খোলা। অভিককে জিজ্ঞেস করলে অভিক বলল, কাল থেকেই এক্সস্টটা চলছে। এবার বাবু ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা কার্বন মাস্কের বক্স পেল। এটাতে 5টা মাস্ক থাকার কথা, কিন্তু 4টে রয়েছে। অভিক বলল, পারমিতার ডাস্ট অ্যালার্জি হতো, তাই রজত মামা এই মাস্কগুলো এনে দিয়েছিল। আর কাল শোয়ের আগে পারমিতা একটা পরেছিল, কিন্তু সেটা এখন কোথায় অভিক জানে না। অভিক বলল, পারমিতার ব্যবসাপত্রে হিসাবের গরমিল পাওয়া যাচ্ছিল বলে রজত মামাকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন উনি ফটোচিত্র, হাতের কাজ এইসবের ব্যবসা করেন। এবার বাবু পারমিতার ব্লাড রিপোর্টটা দেখলো। অভিক জানালো ওদের কোনো ইস্যু হচ্ছিল না বলে পারমিতা ডক্টরের চেক আপের মধ্যে থাকতো। এবার রজত বাবুর বাড়িতে গেল বাবু। তাকে দেখে কেমন অসুস্থ মনে হচ্ছিল। করলে রজত বাবু বলল, প্রেসারটা একটু বেড়েছে। অভিককে শোবার ঘরের টেবিল থেকে প্রেসারের ওষুধটা এনে দিতে বলল রজত বাবু। অভিক ওষুধটা এনে দিয়ে সেখান থেকে চলে গেল। রজত মামা ওষুধটা খেলো। তারপর বাবু রজত মামাকে কার্বন মাস্কটা এনেছে কিনা জানতে চাইলে রজত বাবু বলল, না তো, ও তো আনেনি। ওর মেকআপ, পোশাক এসব ব্যাপারে রজত বাবু কিছুই জানতো না। সেই সময় তৃণা আবার ফোন করলো এবং সি বিচে বাবুকে দেখা করতে বলল। এখানে গেলে তৃণা বলল, গুরুজির সাথে কথা বলতে সেদিন আরো একটা লোক এসেছিল, তাকে তৃণা চেনে না। লোকটা বলছিল, ফার্স্ট বলে কি এড়িয়ে যাবেন গুরুজি? যতই হোক ওটা তো খুন। ওই লোকটার বাঁ হাতের তালুতে একটা পোড়া দাগ ছিল। রজত মামার বাঁ হাতের তালুর পোড়া দাগটা বাবুর মনে পড়ল। এবার লাঞ্চ করার সময় বাবু সকলকে বলল, পারমিতার ফ্যামিলিতে ওই মিসহ্যাপটা হওয়ার পর সমস্ত ব্যবসাপত্র রজত বাবুর হাতে চলে গিয়েছিল। এখন যদি ধরে নিই যে রজত বাবু টাকার লোভে এই কাজটা করেছে, তাহলে পারমিতা কি সেটা জেনে গিয়েছিল? আর দ্বিতীয় কথা,
রজতবাবু গুরুজিকে কেন এসব কথা বলতে গেল? আপনারা খেয়াল করুন, ঘটনাগুলো তখন থেকেই ঘটছে যখন থেকে রজতবাবুর কাছ থেকে সমস্ত পাওয়ার চলে গেছে। অভিককে ফোন করে একেনবাবু জানতে পারল যে লাস্ট উইকে এই শোগুলো শুরু হওয়ার আগেই রজতবাবুকে ব্যবসাপত্র দেখাশোনার থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় ফোনে অফিসার পটবর্ধনের কাছ থেকে জানতে পারা গেল যে রজতবাবু ফোন থেকে পুরীর এক বেলুন ফ্যাক্টরিতে অনেকবার ফোন গেছে, আর পারমিতার লাংসে এমডিআই পাওয়া গেছে। তার মানে সেদিন ওই গ্রিন টিতে এমডিআই ছিল না। প্রমথ বলল, মিথাইলিং ডাইফিনাইল ডাই আইসোসায়ানাইড, এটাকে শর্টে এমডিআই বলে, বেলুন তৈরির কাজে লাগে। এই এমডিআই এমন একটা কেমিক্যাল যেটা মানুষের শরীরে ঢুকলে শ্বাসকষ্ট, হাঁপানি, আরো সিরিয়াস ডিসঅর্ডারও হতে পারে, আর ডোজেস বেশি হলে তো মৃত্যুও হতে পারে। সন্ধ্যার দিকে একেনবাবু সি বিচে একটু ঘুরতে গেলে একটা বাচ্চা ছেলেকে একটা কার্বন মাস্ক পরে থাকতে থাকে। এটা কোথায় পেয়েছে জিজ্ঞেস করলে ছেলেটা বলে বালিতে কুড়িয়ে পেয়েছে। এখান থেকে অফিসার নয়ন পটবর্ধনকে ফোন করে একেনবাবু রজত মামাকে অ্যারেস্ট করতে বলে। পুলিশ রজত মামার বাড়ি গিয়ে দেখে রজত মামা মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। একেনবাবু সেখানে গিয়ে ঘটনাস্থলটা ভালোভাবে দেখে নিল। এড়িয়ে এসে সমুদ্রের তীরে তারা সবাই মিলে বসলো। মাথার মধ্যে সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। রজতের মৃত্যুটা সবকিছু ঘেটে দিয়েছে। ওকা মামা একেনবাবুকে নুলিয়া বস্তিতে মদনমোহন বলে একটি মিষ্টি খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে একেনবাবুর মাথায় কেউ আঘাত করলো। আহত অবস্থায় পুরীর জেনারেল হসপিটালে ভর্তি হলো একেনবাবু। একটু সুস্থ হলে একেনবাবু সেখানের একজন নার্সকে 15 বছর আগে পারমিতা আর সোমলতার এই নার্সিংহোমে ভর্তি হওয়ার ঘটনাটা বলল। নার্সটি বলল, হ্যাঁ, সেই সময় আমি এখানেই ছিলাম, আর ওরা দুজন বোন তো জমজ ছিল। ওদের মধ্যে একজনের মৃত্যু হয়েছিল। লুকিয়ে একেনবাবু সেই হসপিটালে থাকা 2009 সালের সোমলতার ফাইলটা দেখলো। পরদিন সকালে বাপি আর প্রমথকে একেনবাবু বলল, এখানে এসে আমার চোখ খুলে গেছে। এখান থেকে বেরিয়ে নয়ন পটবর্ধনের সাথে দেখা করতে হবে। ফোন করে একেনবাবু অফিসার নয়ন পটবর্ধনকে উদয়গিরিতে আসতে বলল। একেনবাবু অফিসার নয়ন পটবর্ধনকে রজতবাবুর ঘরটা আরো একবার ভালো করে চেক করতে বলল, আর ওই কার্বন মাস্কটা কোথায়, কোন দোকানে পাওয়া যায় তার খবর নিতে বলল। সেদিন সন্ধ্যায় একেনবাবু ডান্স শো গুলো যে জায়গায় হচ্ছিল সেই গ্রিন রুমে গিয়ে সারা মুখে রং লাগিয়ে কি সব পরীক্ষা করলো। আর অফিসারকে কার্বন মাস্কের ব্যাপারে জিজ্ঞেস করলে অফিসার নয়ন পটবর্ধন বলল যে পুরীর স্বর্গদ্বারের কাছে একটা দোকানে ওই মাস্কটা পাওয়া যায়। সেখানে সিসিটিভি ফুটেজ দেখে অফিসার জেনেছে যে রজতবাবু মাস্কটা কিনতে যায়নি, এটা কিনতে গিয়েছিল অন্য আরেকজন। এবার একেনবাবু কাল সি বিচে সবাইকে আসতে বলল। বিকেলবেলা সি বিচে সবাই জড়ো হয়েছে। একেনবাবু সবাইকে উদ্দেশ্য করে বলল যে আপনারা কি জানেন পারমিতা আর যমজ বোন ছিল। ছোটবেলা থেকেই পারমিতা লেখাপড়ায় আর ডান্সে খুব ভালো ছিল। স্কুলে সকলের প্রিয় ছিল পারমিতা, আর সোমলতা চাইতো ওর মতো হতে, কিন্তু সেটা ও কিছুতেই হতে পারতো না। তাই স্বাভাবিকভাবেই পারমিতার উপর ওর প্রচন্ড হিংসা হতো। সোমলতা সুযোগ খুঁজতে থাকে কিভাবে পারমিতাকে বিপদে ফেলা যায়। গুরুজি বা সোমলতার বাবা মা কোনোদিনই তার এই মানসিক অবস্থাটা বুঝবার চেষ্টা করেনি। অভিকও পারমিতাকেই বেশি পছন্দ করত। এবার সেই দুর্ঘটনাটা ঘটার পর বাবা মা মারা যান, আর ওরা দুজনেই এই হসপিটালে ভর্তি হয়, যেখানে মারা যায় সোমলতা। পারমিতার সমস্ত দায়িত্ব এসে পড়ে রজতবাবুর উপর। কিন্তু পারমিতা বড় হবার পর অভিক দেশে ফিরলো, আর ওদের দুজনের বিয়ে হলো। তারপরই শুরু হলো সমস্যা। এই বিয়ের পরই পারমিতার সমস্ত দায়িত্ব, তার সম্পত্তি ধীরে ধীরে রজতবাবুর হাত থেকে চলে যায়। তখন রজতবাবু দেনায় ডুবে যায়। ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা সেটা জানতে পেরেছি। এবার রজতবাবু ব্ল্যাকমেল করতে শুরু করেছিল পারমিতাকে। পারমিতার কোনো একটা গোপন খবর অনুরাধাকে জানিয়ে দেয় রজতবাবু। এরপর গুরুজিকেও রজতবাবুই সত্যিটা বলেছিল। অনুরাধা খুব সৎ এবং সাহসী মহিলা ছিল। পারমিতা সত্যিটা জানার পর ও আর চুপ করে থাকতে পারেনি। সরাসরি পারমিতাকে ফোন করে ওর মুখ থেকে সত্যিটা জানতে চায়। এবার পারমিতা যায় প্রথমে অনুরাধার বাড়ি, তারপর অনুর নাচ শোতে যায়। পারমিতা জানতো যে অনু লিপ বাম ব্যবহার করে, তাই সে লিপ বামেই এমডিআই মিশিয়ে দিয়েছিল। আর পারমিতাকে এমডিআই এনে দিত রজত। তার মানে রজত দুদিকেই খেলছিল। অনুরাধা মারা গেলে গুরুজি ঘটনাটা আঁচ করেছিলেন, তাই পারমিতা সেদিন উদয়গিরিতে পৌঁছে গুরুজিকে ধাক্কা দিয়েছিল।
আর ওনার সেখানেই মৃত্যু হয়। রজত মামাও সেখানেই ছিল। পারমিতার গোপন খবর দুটো দুজনকে জানিয়ে দিয়ে রজত মামা ভেবেছিল পারমিতাকে চাপে রাখবে, কিন্তু পারমিতা যেভাবে দুজনকে খুন করে দেবে সেটা রজত বুঝতে পারেনি। তাই ও ভয় পেয়েছিল, ভেবেছিল এবার বুঝি ওর পালা। কিন্তু তার আগেই পারমিতা খুন হয়ে যায়। এরপর রজত বাবু খুন হলো। রজত বাবুর ঘরে গিয়ে একেন বাবুর একটা খটকা লেগেছিল মসকিউটো রিপেলেন্টটা জ্বলতে দেখে। নয়নকে ওটা নিয়ে এসে পরীক্ষা করাতে দেখা গেল যে ওতেই রয়েছে এমডিআই। এই অবধি এসে একেন বাবু বুঝতে পারে যে খুনি দুজন, আর পারমিতার মেকআপের বাটিতে এমডিআই মিশিয়ে তাকে খুনটা করা হয়েছিল। ওই জন্যই পারমিতার শো শেষ হবার পর এত কাজ ছিল, কারণ মেকআপ তোলার জন্য ও গরম জল দিয়ে মুখ ধুয়েছিল, আর সেই গরম জলের ভাপের সাথে এমডিআই ওর শরীরে প্রবেশ করে। একেন বাবু বলল, অভিক আমাদের একটা মিথ্যা কথা বলেছিল, মাস্ক রজত বাবু কিনতে যায়নি, ওটাও নিজেই কিনেছিল। সিসিটিভি ফুটেজ দেখে সেটা বোঝা গিয়েছে। পারমিতা অভিককে কোনো মাস্ক কিনতেই বলেনি, অভিক নিজের জন্যই সেটা কিনেছিল, কারণ ওই বিষগুলো মিশিয়েছিল। বিষ মেশানোর সময় কেমিক্যাল যেন ওর শরীরে প্রবেশ না করে, তাই নিজের প্রোটেকশনের জন্য ওই মাস্ক ব্যবহার করেছিল। নাচের শোয়ের পর অভিকই পারমিতার বাটিগুলো সরিয়ে ফেলেছিল। আর সেদিন রজতবাবুর বাড়িতে রজতবাবুর বেডরুমে প্রেশারের ওষুধ আনতে গিয়ে মসকিউটো রিপেলেন্ট সাথে এমডিআই মিশিয়েছিল অভিকবাবু। তখনও মাস্কটার দরকার পড়েছিল অভিকবাবু। এরপর সমুদ্রেতে ছুঁড়ে ফেলে দিয়েছিল মাস্কটা, কিন্তু ওই যে সমুদ্র কিছু নেয় না। অভিকবাবু আরেকটা ভুল করেছিল, এক্সজস্টটা চালিয়ে দিয়েছিল আর জানলাটা খুলে দিয়েছিল, কারণ অভিক জানতো এতে ওরও ক্ষতি হতে পারে। আর সেখানেই আমার খটকাটা লাগে। অভিক বলল, কিন্তু আমি রজত মামা আর পারমিতাকে মারতে যাব কেন? বাবু বলল, হ্যাঁ, আপনি তো পারমিতাকে খুন করেননি, আপনি খুন করেছিলেন সোমলতাকে, কারণ পারমিতা আসলে 15 বছর আগেই মারা গেছে। পারমিতা হয়ে এতদিন বেঁচে ছিল সোমলতা। সেদিন রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল ওই হসপিটালে। দুজনেই ভর্তি ছিল। প্রথমে সোমলতার জ্ঞান ফিরে আসে, আর পারমিতার উপর অসম্ভব হিংসা এবং রাগের কারণে সেদিন সোমলতা পারমিতার অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তাকে মেরে ফেলেছিল। পারমিতার বেডে ঝুলিয়ে রাখার নামগুলো বদলে দিয়েছিল, আর নিজে হয়ে উঠেছিল পারমিতা। এটা দেখে নিয়েছিল রজত মামা। রজত সেই সময় সোমলতাকে সাহায্যও করেছিল, কিন্তু অভিক আসার পর সোমলতার ওর প্রতি এই ব্যবহার সেদিনের ঘটনাগুলোকে আরো মনে করে দিয়েছিল। ঠিক ওই বিষয়টা জানতো না, ও হসপিটালের ফাইল দেখে এই বিষয়টা জানতে পারে। সেখানে রিপোর্টে পারমিতার থাইরয়েড হাই ছিল, সেটাও অভিক জানতো। কিন্তু এখন যখন ব্লাড টেস্ট করা হয় তখন অভিক রিপোর্ট দেখে অবাক হয়, কারণ সোমলতার থাইরয়েডের কোনো সমস্যা ছিল না। এরপর অভিক নিশ্চিত হয় এটা পারমিতার নয়, সোমলতা। অভিকের ভালোবাসার মানুষকে যে শেষ করে দিয়েছে তাকে অভিক ক্ষমা করতে পারেনি। এরপর অভিক বেলুন ফ্যাক্টরিতে গিয়ে এমডিআই নিয়ে আসে, আর তার প্রমাণ পুলিশ অভিকের ফোন লোকেশন থেকে পেয়েছে। অভিককে অফিসার নয়ন পটবর্ধন অ্যারেস্ট করে নিয়ে যায়, আর একেন বাবু এভাবেই এই কেসের জবনিকা পতন করে। খোকা মোহাম্মদ বেজায় খুশি। তো বন্ধুরা, এখানে পুরোপুরি একেনের সিরিজটি শেষ করা হয়েছে।